গণঅভ্যুত্থান, বিপ্লব, গণবিক্ষোভ কিংবা তীব্র রাজনৈতিক সংকট, তারপর একটি দেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হঠাৎ করেই দেশ ছেড়ে আশ্রয় নেন ভিন্ন দেশে। অনেক ক্ষেত্রে পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক ঘন্টার মধ্যে, কখনো কখনো আরো কম সময়। কিন্তু প্রশ্ন হলো, এত অল্প সময়ের মধ্যে কিভাবে জটিল এই প্রক্রিয়া সম্ভব হয়? তবে সেই অলিখিত সমীকরণ বোঝার আগে চলুন ইতিহাসের পাতায় চোখ বুলাই। থাকছে 5 আগস্টের বাংলাদেশের ঘটনাটিও। সালে তীব্র গণবিক্ষোভের মুখে তিউনিসিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক প্রেসিডেন্ট জিনে এল আবিদিন বিন আলী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান, আশ্রয় নেন সৌদি আরবে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিজস্ব প্রেসিডেন্সিয়াল ভিআইপি উড়োজাহাজে করে সপরিবারে সৌদি আরব গিয়েছিলেন আবিদিন বিন আলী। বিমানটি তিউনিসিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা তিউনিস এয়ার এর মাধ্যমে পরিচালিত একটি বিলাসবহুল উড়োজাহাজ ছিল। তিউনিসিয়ার ঘটনার 3 বছর পর 2014 সালে ইউক্রেনের তীব্র গণবিক্ষোভ বা ইউরোমাইদান আন্দোলনের মুখে তৎকালীন রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। ভিক্টর ইয়ানুকোভিচের সরকার পতনের প্রায় 15 থেকে 16 ঘন্টা আগে রাশিয়ার পাঠানো রুশ সামরিক হেলিকপ্টার এবং নৌবাহিনীর জাহাজে চড়ে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। এদিকে 2022 সালে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার তীব্র অর্থনৈতিক ধস, চরম জ্বালানি ও খাদ্য সংকটের মুখে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাধর রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। রাজাপাকসে শ্রীলঙ্কার বিমান বাহিনীর সামরিক বিমানে মালদ্বীপ যান, সেখানে আন্তর্জাতিক বিমানে গিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেন। সরকার পতনের প্রায় 36 ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে যান তিনি। শ্রীলঙ্কার ঘটনার মাত্র 2 বছরের মাথায় 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। শেখ হাসিনা তার পলায়নের পুরো যাত্রায় বাংলাদেশের 2টি ভিন্ন সামরিক আকাশযান ব্যবহার করেন। প্রায় 45 মিনিটের ব্যবধানে তিনি ভারতে চলে যান। এদিকে সিরিয়ায় 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনীর দ্রুত অগ্রযাত্রা এবং দীর্ঘ 13 বছরের গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতন ঘটে। রাজধানীর দামেস্কো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তিনি দেশ ত্যাগ করেন এবং রাশিয়ার মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন। তিনি প্রথমে দামেস্কো থেকে রাশিয়ার উপকূলে অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে যান। পরে পরিস্থিতির অবনতি হলে রাশিয়ার ব্যবস্থাপনায় সেখান থেকে সামরিক বিমানে মস্কোতে সরিয়ে নেওয়া হয়। একটু খেয়াল করলেই দেখবেন, প্রথমত এই 5টি ঘটনার মধ্যে 3টি ঘটনায় দেশ ত্যাগের সেই দেশের সরকারি বিমান ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, 5টি ঘটনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই কম সময়ে। তৃতীয়ত, এই সাবেক রাষ্ট্রপ্রধানরা আগের থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই দেশকেই বেছে নিচ্ছে। পাশাপাশি আশ্রয়দাতা দেশগুলো কম সময়ে এত বড় জটিল সিদ্ধান্ত নিচ্ছে। তাদের প্রতি ওই দেশের নাগরিক বা অভ্যুত্থানকারীদের বিরূপ প্রভাব পড়তে পারে তা জেনেও। বিশ্লেষকদের মতে, কোন রাষ্ট্রপ্রধানকে এভাবে দ্রুত উদ্ধার বা আশ্রয় দিলে বন্ধু দেশ মূলত 4টি বড় সুবিধা পায়। ভবিষ্যৎ রাজনৈতিক মিত্রদের কাছ থেকে বিশ্বাসযোগ্যতা ধরে রাখা, গভীর গোয়েন্দা তথ্য ও কৌশলগত নিয়ন্ত্রণ, গৃহযুদ্ধ বা আঞ্চলিক অস্থিতিশীলতা রোধ করা এবং ভবিষ্যতে রাজনৈতিক দাস হিসেবে ব্যবহার করা। আবার একটু পিছনে যাই, পদত্যাগ করে রাষ্ট্রপ্রধানরা পলায়নের জন্য এত দ্রুত, তাও আবার সেই দেশের সরকারি উড়োজাহাজ, কখনো সামরিক বিমান ব্যবহার করছে। এটা কি সরকারের অনুগত ব্যক্তিরা নাকি আশ্রয়দাতা দেশটির কৌশলে বা চাপে এই সুবিধা পায়? যেহেতু আশ্রয় দেওয়া দেশগুলো ওই দেশের তুলনায় শক্তিধর। বাংলাদেশ বাদে বাকি 3টি দেশের ঘটনা পুরনো, তবে সেই 3 দেশের সাবেক রাষ্ট্রপ্রধানরা চেষ্টা করেও রাজনৈতিক অবস্থান আগের মতো শক্তভাবে গড়তে পারেনি। কেউ আবার নিজ দেশে ফিরতেও পারেনি। দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক রাষ্ট্রপ্রধানদের রাজনৈতিক ভবিষ্যৎ যে খুব একটা সুখের না, সে ইঙ্গিতই দিচ্ছে।